খবর পেয়ে সবাই আসে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে জানায় শরীরে কোনো মার্ক নেই, ঘরে কারোর ঢোকার বা বের হওয়ার আলামতও নেই, ঘর থেকে কিছু চুরিও হয়নি। মনে হচ্ছে আত্মহনন। তবে এর কারণটা কি তা হয়তো আপনার ভাইকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। এদিকে বিজয়ের মা বলছিল, আমরা কি এমন চেয়েছিলাম, একটা বাচ্চাই তো চেয়েছিলাম। ঈশ্বর যখন নিজে থেকে দিতে রাজি হলো তারপরও কেন মুখ ফিরে চলে গেলে? তখনই আভির মা বলে ওঠে, আপনারা এমন ভাব করছেন যেন কিছুই চাননি। আপনারা যে টাকা চেয়েছিলেন আমরা তো দিতে রাজি হয়েছিলাম, তার আগে আমার মেয়েকে মেরে ফেললেন। এখানে আভির মা জানায় আভি তাদের কাছে যে 50 লাখ টাকা চেয়েছিল তারা তা দিতেও রাজি হয়েছিল। এসব শুনে বিজয় ছাদে চলে যায়। পিছে পিছে মৃণালও আসে এবং বিজয়কে বলে, দেখো বিজয়, তুমি তোমার ভাই ভাবিকে যতই নির্দোষ মনে করো না কেন, আমার সন্দেহ হচ্ছে। বিজয় বলে, যা বলতে চাও স্পষ্ট বলো। মৃণাল বলে, ওই দিন আমি তোমার পরিবারের সাথে একটি গ্রুপ সেলফি নিয়ে আমার ফেসবুকে আপলোড করেছিলাম, যা দেখে আমার বান্ধবী রেখা আমাকে কল করেছিল। কথায় কথায় আমি তাকে বলেছিলাম যে ভাবি প্রেগনেন্ট। তখন রেখা তোমার ভাইয়ের ব্যাপারে বলেছিল, কারণ ও একজন ডক্টর। ও যে ফার্টিলিটি হসপিটালে কাজ করে 6 মাস আগে তোমার ভাই সেখানে টেস্ট করিয়েছিল। টেস্টে জানা যায় তোমার ভাইয়ের স্পার্ম লেভেল 10%-এরও কম। তার মানে তার বাচ্চা জন্ম দেওয়ার সক্ষমতা নেই। এমনকি কোনো ট্রিটমেন্টে এটা ঠিক হবে না। রেখা বলছিল তোমার ভাবির প্রেগনেন্ট হওয়াটা খুবই রহস্যজনক। বিজয় বলে, ওর কথা বাদ দাও, তুমি কি বলতে চাও তাই বলো। মৃণাল বলে, এখানে বলার কি আছে, হতে পারে তোমার ভাবির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। এটা বলা মাত্রই বিজয় মৃণালকে চর মেরে বসে। মৃণালও সাথে সাথে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। বিজয় থানায় এসেছে। এদিকে আবির পোস্টমর্টম রিপোর্ট এসে পড়েছে। থিরু রিপোর্টগুলো দিলে বিজয় সেগুলো বসে বসে দেখতে থাকে। তখনই রিপোর্টে কিছু একটা দেখে বিজয়ের চোখ আটকে যায়। বিজয় সাথে সাথে থিরুকে জেসিকার পোস্টমর্টম রিপোর্টগুলো দিতে বলে। এরপর দুজনের রিপোর্ট চেক করে দেখে দুজনের শরীরেই ক্লোরিনফেনসাইটেট নামে এক ধরনের মেডিসিন পাওয়া গেছে। এই জন্য বিজয় দ্রুত ফরেন্সিক ডক্টরের কাছে যায় এবং সেও জানায় এই ড্রাগটি প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। শুধু এই দুজনেরই নয়, গত মাসে মন্ত্রী বদ্রীনাথের ছেলের বউ মারা গিয়েছিল, তার শরীরও সেম মেডিসিন পাওয়া গেছে। বিজয় জানতে চায় তাহলে প্রবলেমটা কোথায়। ডক্টর বলে তা স্পষ্ট বলা যাচ্ছে না, তবে যে সকল মেয়েরা মারা গেছে তাদের স্বামীদের সাথে কথা বললে হয়তো জানা যাবে। এই জন্য বিজয় বাড়িতে ফিরেই অমিতের কাছে জানতে চায়, ভাবির ব্যাপারে মিথ্যা কেন বলেছিলি, ভাবিকে কেন মেরেছিস, আর ভাবির পেটে কি সত্যি তোর বাচ্চা ছিল, কি লুকিয়েছিস বল। এটা বলার পরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর মধ্যে তাদের মা এসে দুজনকে থামিয়ে বলে, যে মারা গেছে তার জন্য কেন তোরা ভাইয়েরা ঝগড়া করছিস। বিজয় বলে, ভাবি নিজে মরেনি, তোমরা মেরেছ। বাচ্চা হয় না বলে কতবার ভাবিকে কথা শুনিয়েছ। একবার তোমার ছেলের কাছে জানতে চেয়েছ কেন বাচ্চা হচ্ছে না। তখন অমিত বলে ওঠে, হ্যাঁ আমারই কমতি ছিল, ভুল আমারই ছিল, কিন্তু তুই যেমনটা ভাবছিস তেমন কিছু না। তুই তো জানিস বাচ্চা হয় না বলে আমরা কত জায়গায় গিয়েছি। শেষমেশ আমরা একটি হসপিটালে গিয়ে আসার আলো খুঁজে পাই। সিন ফ্ল্যাশব্যাকে ভানাম হসপিটালের সব টেস্ট শেষে ডক্টর তুলসী জানায় আপনাদের সেক্সুয়াল লাইফ তো ঠিকই আছে, কিন্তু অমিতের কথা বলে যে আপনার স্পার্ম কাউন্ট খুবই কম, যে জন্য বাচ্চা হচ্ছে না। আর এটা মূলত মানুষের খাদ্যাভ্যাস, কাজ করার জায়গা, মানসিক চাপ এইসব কিছুর ওপর নির্ভর করে। তবে ঠিকমতো ট্রিটমেন্ট করলে ইমপ্রুভ করে প্রজনন ক্ষমতা বাড়ানো সম্ভব। অমিত জানতে চায় তার জন্য কত সময় লাগবে। তুলসী বলে 1 বছর লাগবেই, তবে 60% সম্ভাবনা আছে, বাকিটা ঈশ্বরের হাতে। এটা শুনে অমিত একটু চিন্তা করছিল। তখন তুলসী বলে, আপনাদের যদি বেশি দেরি মনে হয় তার জন্য অবশ্য আরেকটি উপায় আছে, আর সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তুলসী একটি অ্যানিমেশন ভিডিও দেখায় এবং বলে যেটা স্বাভাবিকভাবে হয় না সেটাকে বৈজ্ঞানিক উপায়ে পুরুষের শুক্রাণু ইনজেকশনের মাধ্যমে স্ত্রীর ডিম্বাণুতে পৌঁছানো হয়। এতে 100% সফলতা থাকে, আর এতে ভাবারও কিছু নেই। এখন তো মডার্ন যুগে মেয়েরা অন্যের শুক্রাণু দিয়ে বাচ্চার জন্ম দিচ্ছে, সেখানে তো আপনি আপনার স্বামীরই নিচ্ছেন, চিন্তার কি আছে। তুলসীর কথায় অমিত আর আবির দুজনে রাজি হয় এবং তারা দুজনই সিদ্ধান্ত নেয় এই বিষয়ের কথা তারা কাউকে জানাবে না, এমনকি বিজয়কেও না, কারণ সবাই জানতে পারলে অন্য কিছু ভাববে। অমিত বলে, 2 মাস প্রপার ট্রিটমেন্টের পর তোমার ভাবি প্রেগনেন্ট হয়। এতে তো আমরা সবাই খুশি হয়েছিলাম, কিন্তু ওর পরিবার যেমন বলছে, না আমি ওদের কাছে কোনো টাকা চেয়েছিলাম, না হসপিটালের কোনো টাকা লেগেছিল। অমিতের মুখে এসব শোনার পর বিজয় ভানাম হসপিটালে যায় আর রিসিপশনে গিয়ে দেখে অভিনেত্রী কৌশলিয়া সবার সাথে সেলফি নিচ্ছে। এরপর বিজয় তুলসীর সাথে দেখা করে। বিজয় খেয়াল করে তুলসী খবরের কাগজের একটি খবর তাকে দেখে লুকানোর চেষ্টা করছে।
বিজয় জানতে চায় এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন উপায়টা কি সেফ কিনা। তুলসী বলে অবশ্যই সেফ। আপনার ভাবি মারা গেছে বলে আপনি অন্যরকম ভাবছেন। বিজয় বলে শুধু আমার ভাবিই না, আরও 3 জন মারা গেছে। এটা শুনে তুলসী বলে, দেখুন আপনি আপনার ভাবির কথা বলুন, বাকিদের কথা কেন জিজ্ঞেস করছেন। তখন বিজয় তার কার্ডটি দেখিয়ে বলে, পুলিশ তো প্রশ্ন করবেই, আমি তো শুধু আমার ভাবির বিষয় জানতে এসেছিলাম। এখন অফিসিয়াল ইনকোয়ারি করতে হবে। অন্য হসপিটালের টেস্ট বলছে আমার ভাই কখনো বাবা হতে পারবে না। তুলসী তার ব্যাখ্যা দেয় যে এক এক ডক্টর এক এক রকম বলে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট যে দেয় সেই তার সমাধান করতে পারে। উদাহরণস্বরূপ টিভি সেলিব্রিটি মদন আর কৌশলিয়ার কথা বলে যে তারাও তো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করিয়েছে। বিজয় বলে, দেখুন আপনার হসপিটালে এবং আপনার জানা মতে কোন কোন হসপিটালে এমন করা হচ্ছে আমার সব পেশেন্টের ডিটেলস চাই। তুলসী বলে, এর জন্য মেডিকেল অ্যাসোসিয়েশনের অনুমতি লাগবে, সময় লাগবে। অবশ্য বিজয়ের কথা, আপনার হাজব্যান্ড তো অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বার, আপনার জন্য খুব একটা কঠিন হবে না, আমার এখনই সব ডিটেলস চাই। তুলসীও বাধ্য হয়ে সব ডিটেলস দিয়ে দেয়। এরপর সেগুলো নিয়ে যাওয়ার পথে বিজয় পত্রিকাটি কালেক্ট করে যেটি তুলসী লুকানোর চেষ্টা করছিল, এবং ঠিক একই পেজে গিয়ে দেখা যায় এখানেও একটি প্রেগনেন্ট মেয়ের মৃত্যুর খবর প্রকাশ হয়েছে। এদিকে তুলসী তার হাজব্যান্ডকে কল করে দ্রুত ইন্ডিয়াতে আসতে বলে, আর সাথে সাথে সে ইউএস থেকে রওনা করে। এদিকে থিরুপতি সকল পেশেন্টদের ডিটেলস দিয়ে বলে, এর মধ্যে আপনার ভাবিসহ মোট 6 জন মারা গেছে, সবগুলো স্বাভাবিক মৃত্যু। তাদের পরিবারও তাদের মৃত্যুর কারণ জানে না। বিজয় রিপোর্টগুলো দেখছিল, তখনই বিজয় খেয়াল করে এখানে 2 রকম পেপার্স রয়েছে। কিছু ফাইলের পেপার্স 23 লেখা আর বাকিগুলো খালি। তার মানে এই 23-র পিছে কোনো রহস্য আছে। এরপর পরবর্তী দিন বিজয় মৃণালের সাথে দেখা করে এবং মৃণালকেও বলে শুধু ওই হসপিটালেই গত 4 বছরে 436 জনের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ট্রিটমেন্ট হয়েছে, এর মধ্যে 6 জন মারাও গেছে। শুধু তাই না, অর্ধেক লোকের ফাইলে 23 নাম্বারের কোড ব্যবহার করা হয়েছে। এছাড়া ভাবি আমাদের গোপনে বাড়িতে 50 লাখ টাকা চেয়েছিল। ভাইয়া আর হসপিটালের টাকার দরকার ছিল না, তার মানে তৃতীয় কোনো ব্যক্তির এই টাকার প্রয়োজন ছিল। সবকিছু পর্যালোচনা করলে এটা ব্ল্যাকমেইলিং কেস মনে হচ্ছে। এর মধ্যেই গৌরবের লোকেরা মৃণালদের উপর হামলা চালায়। একটি গুলি গিয়ে মৃণালের বুকে লাগে। বিজয়ের সাথে সাথে মৃণালকে হসপিটালে নিয়ে যায়। আর এরপরই আমাদের মূল মাস্টার মাইন্ডকে দেখানো হয়, যার নাম জন ম্যাথু। গৌরব জনকে বলছিল, আমি আগেই বলেছিলাম পুলিশের ঘরে হাত মারিস না, কিন্তু জনের কথা হাত দেয়া ভুল ছিল না, ওদের জীবিত ছেড়ে দেয় ভুল ছিল। গৌরব বলে, আপাতত পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত সব বন্ধ রাখতে হবে। কিন্তু জনের কথা, টার্গেট ফিক্স হয়ে গেছে, বড় অ্যামাউন্ট, 2 দিনের মধ্যে টাকা এসে পড়বে, কাউকে ভরসা করা যাবে না, তুই নিজে গিয়ে কালেক্ট করবি। অন্যদিকে বিজয় মৃণালকে হসপিটালে আনার পর নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করে রেখেছে। বিজয়ের আবার থানায় কিছু কাজ ছিল, তাই বিজয় বেরিয়ে যাচ্ছিল। তখনই মৃণাল জানতে চায়, আচ্ছা এটা যদি ব্ল্যাকমেইলিং কেস হয় তাহলে কি কারণে তাদের ব্ল্যাকমেইল করবে। তখনই টিভিতে একটি সিরিয়াল আসে, আর বিজয়ের কৌশলিয়ার কথা মনে পড়ে যায়, কারণ কৌশলিয়া ভানাম হসপিটাল থেকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করিয়েছে। এই জন্য বিজয় অ্যাক্টর মদন এবং কৌশলিয়ার সাথে দেখা করে এবং জানতে চায় সাকসেস লোকদের পিছনে তো কত লোক পড়ে থাকে, তো কয়েক সপ্তাহের মধ্যে তেমন কোনো ফোন বা SMS পেয়েছেন? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের জানাবেন, আমরা প্রোটেকশন দিব। কৌশলিয়া তখন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মদন তাকে থামিয়ে বলে, না এমন কিছু নেই। তবে বিজয়ের একটু সন্দেহ হয়। আর এর মধ্যে কৌশলিয়ার ফোনে একটি প্রাইভেট নাম্বার থেকে কল আসে, কিন্তু বিজয়দের সামনে রিসিভ করছিল না। এটা থেকে বিজয় বেরিয়ে যায় এবং সাথে সাথে কন্ট্রোল রুমে কল করে কৌশলিয়ার মদনের ফোন কল ট্যাপ করতে নির্দেশ দেয়। এরপর বিজয় কন্ট্রোল রুমে ফিরেই জানতে পারে 5 মিনিট আগে একটি কল এসেছিল, যেখানে কেউ টাকার কথা বলেছে। মদন বলছিল কাল SBI ব্যাংক থেকে টাকা তুলে দিব। ব্যাংকের নাম শুনে অন্য পাশ থেকে তখন বলে ব্যাংক থেকে টাকা তুলে সোজা বাড়ির দিকে চলে যাবে, আর ডিল অনুযায়ী যদি পুলিশের কাছে যাও তাহলে তোমাদের স্ট্যাটাস মাটির সাথে মিশে যাবে বলে কল কেটে দেয়। এত অল্প সময় কথা বলায় নম্বরটিও ট্রেস করা যায়নি। তবে এতটুকু কনফার্ম, ব্যাংক থেকে বাড়ি ফেরার রাস্তাতেই টাকাটা নিয়ে নেবে। কিন্তু ব্ল্যাকমেইলটা কিসের? সিন চলে যায় পরবর্তী দিন। বিজয় টিম নিয়ে ব্যাংকের সামনে অপেক্ষা করছিল। মদন ও কৌশলিয়া ব্যাংক থেকে টাকা তুলে বাড়ির দিকে রওনা হয়। বিজয়রাও তাদের কার ফলো করতে শুরু করে। এরপর একটি সিগন্যালে দাঁড়ালে গৌরব মদনদের কারে উঠে যায়। অবশ্য বিজয়রা আসতে আসতে সিগন্যাল ছেড়ে দেয়। এরপর আবারও বিজয়রা কারটিকে ফলো করে, এক পর্যায়ে থামিয়েও দেয়। কিন্তু এতক্ষণে গৌরব টাকার ব্যাগ নিয়ে উধাও। অবশ্য বিজয়ের কাছে প্ল্যান বি ছিল। বিজয় ব্যাংক থেকে ব্যাগে GPS লাগিয়ে রেখেছিল, তাই GPS ফলো করে গৌরবের ফ্ল্যাটে পৌঁছে যায়
এরপর গৌরবের সাথে বিজয়ের বেশ কিছুক্ষণ ফাইট হয়। এক পর্যায়ে অন্যরা এসে বললে তারা গৌরবকে বেঁধে ফেলে। এরপর টর্চার শুরু করে এবং জানতে চায়, জেসিকা, আমার ভাবি, কৌশলিয়া, তাদেরকে ব্ল্যাকমেইল কেন করেছিস? গৌরব বলে, দেখো, আমি ভয় করি না, কারণ যেদিন আমাদের অন্যায় প্রকাশ হয়ে যাবে সেদিন বাকিদেরটাও প্রকাশ হয়ে যাবে। বিজয় জানতে চায় হসপিটালে কি হচ্ছে আর ডক্টর কি করছে। গৌরব বলে, শুধু ডক্টরই না, স্কাই টিভি চ্যানেলের মালিকের ওয়াইফ জেসিকা। তোমরা তো জানো ও ক্রিকেটের কত বড় ফ্যান। ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন অলরাউন্ডারের পাগলের মতো ফ্যান ছিল। অন্যরা কি করে? অটোগ্রাফ নেয়, ফটো নেয়। আর ও কি করেছিল জানো? ওর পেটের বাচ্চা ওই ক্রিকেটারের মতোই হবে। এই জন্য জেসিকা ভানাম হসপিটাল থেকে ওই ক্রিকেটারের শুক্রাণু কিনে প্রেগনেন্ট হয়েছিল। আর এটা ওর স্বামীর গোপনে। আবার মিনিস্টার বলতে চাচ্ছিল তার পরবর্তী প্রজন্ম যেন রাজনীতি মনা হয়, তার মতো হয়। তাই সে সম্পর্ক ভুলে গিয়ে নিজের শুক্রাণু দিয়ে নিজের ছেলের বউকে প্রেগনেন্ট করিয়েছিল। আর এসব জানার পর গৌরবরা ব্ল্যাকমেইল করত। আর জেসিকা ফাদারকে বলে দেয়, ফাদার আর জেসিকাকে মেরে ফেলা হয়। আর মিনিস্টারকে তো তারা পায়নি, তারা মিনিস্টারের ছেলের বউকে সব বলে দিয়েছিল, যে জন্য মিনিস্টারের ছেলের বউ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল। বিজয় বলে, জেসিকা, মিনিস্টার, এদের অন্যায়ের কথা বাদ দাও, আমার ভাবি কি অন্যায় করেছিল। গৌরব তখন হাসতে হাসতে বলতে থাকে। সিন ফ্ল্যাশব্যাকে গৌরব আভিকে কল করে জানিয়ে দেয় যে তোমার পেটের বাচ্চা তোমার স্বামীর না। বিশ্বাস না হলে ডক্টরের কাছে গিয়ে জানতে পারো। কথা মতো আভি দ্রুত ডক্টর তুলসীর কাছে ছুটে যায় এবং জানতে চায় আমার পেটের বাচ্চা আমার স্বামীরই তো। তুলসী সোজা বলে দেয়, না, তোমার পেটের বাচ্চা তোমার স্বামীর না। তোমার পেটের বাচ্চা তোমার স্বামীর শুক্রাণুর নয়, স্পার্ম ব্যাংক থেকে নেয়া অন্য লোকের স্পার্মের। কারণ তোমার স্বামী শুক্রাণু দিয়ে কোনোভাবে বাচ্চার জন্ম দেয়া যেত না। আভি জানতে চায়, আমাকে মিথ্যা কেন বললেন? তুলসী তখন বোঝায়, না বললে কি অন্যের স্পার্ম নিতে রাজি হতে? আভির কথা, আমার তো এমনটা দরকার ছিল না। তুলসী তাকে বোঝায়, এখনকার দুনিয়ায় বাচ্চা না হলে কত কি ফেস করতে হয় আমি জানি, সেজন্য আমি করেছি। তারপরও যদি তোমার মনে হয় আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারো, নিজের জন্য না হলেও সোসাইটি আর স্বামীর জন্য বাচ্চাটার জন্ম দিতে হবে। তুলসীর সাথে কথা বলে ফেরার পথে গৌরব আবার কল করে আভিকে ব্ল্যাকমেইল করে। বলে, তোমার পরিবার জানে তোমার পেটে তোমার স্বামীর বাচ্চা। তোমার পরিবারকে যদি সত্যিটা না জানাতে চাও তাহলে আমাদের 50 লাখ টাকা দিতে হবে। আভি বলে, আমার কাছে তো এত টাকা নেই। কিন্তু গৌরব বলে, তোমার বা তোমার স্বামীর কাছে না থাকলেও তোমার বাবার কাছে আছে। গৌরব ফাদার আর জেসিকার কোথাও বলে যে জেসিকা প্রকাশ করে দেয় ফাদার আর জেসিকার কী হাল হয়েছিল, নিউজে তো তুমি নিশ্চয়ই দেখেছ। এই সব কিছু জানার পর আভি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ অমিত ভাবছে বাচ্চাটা তারই। এখনও যদি জানতে পারে বাচ্চাটা অন্য কারোর, তখন কি হবে? এই সব কিছু ভাবতে ভাবতে আভি আবার তুলসীর কাছে যায় এবং বলে, আমার এই বাচ্চা চাই না, আমার অ্যাবর্শন করিয়ে দিন। কিন্তু তুলসী বলে, এর জন্য তোমার স্বামীর পারমিশন লাগবে। আভির কথা, অন্যের শুক্রাণু দেওয়ার সময় তো আমার স্বামীর পারমিশন চাননি, এখন কেন চাচ্ছেন? যদি নিজেকে বাঁচাতে চান আমি যা বলছি তাই করুন। আর এটা বলার পরই গৌরবরা সেদিন মৃণালের জন্য নয়, আভিকে মার বিজয়দের বাড়িতে এসেছিল। গৌরবদের ধারণা ছিল আভি যেহেতু বাচ্চা নষ্ট করে দিতে চাইছে, তাই সে যে কোনো সময় অমিত আর বিজয়কে বলে দিতে পারে। এজন্যই গৌরব বিজয়দের বাড়িতে এসে প্রথমে জনের সাথে আভির কথা বলিয়ে দেয়। জন বলে, দেখো আভি, তুমি চাইলে ডিল ক্যান্সেল, তোমার টাকা দিতে হবে না। তোমার তো বাচ্চা দরকার, তুমি বাচ্চা নষ্ট করো না, আমরা তোমার ক্ষতি করব না। কিন্তু আভি তাতেও মানছিল না। এজন্য গৌরবরা আভিকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে গিয়েছিল। গৌরবের মুখে এটা শোনার পরই বিজয় একের পর এক গুলি করে গৌরবকে মেরে ফেলে। এরপর গৌরবের ল্যাপটপ চেক করে দেখা যায় ভানাম হসপিটাল সহ শহরের যেসব হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সব পেশেন্টের ডাটাবেজ এখানে আছে। এর মধ্যে ফরেন্সিক ল্যাব থেকে জানানো হয় যে 3 জন নারী মারা গেছে, তাদের পেটে যে বাচ্চা ছিল তা তাদের স্বামীর নয়, মানে তাদের স্বামীর শুক্রাণুর নয়। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হচ্ছে ওই 3 বাচ্চাই ছিল একই ব্যক্তির শুক্রাণুর। ডক্টর বলে, এজন্য চিকিৎসা প্রদানকারী ডক্টর এবং স্পার্ম ব্যাংকে খোঁজ করলে আসল তথ্য পাওয়া যাবে। ডক্টরের ফোন রেখে বিজয় খেয়াল করে টেবিলে একটি ফটো আর পাশেই জন ম্যাথুর একটি কার্ড। তখন বিজয়ের মনে পড়ে জন ম্যাথু নামে এক ব্যক্তি তার ডক্টর স্ত্রীর মিসিং কমপ্লেন নিয়ে তার কাছে এসেছিল। মূলত যে গল্পটা বিজয় থিরুকে শুনিয়েছিল, এই সেই জন। আর দেয়ালে অসংখ্য বাচ্চাদের ফটো লাগানো। এখানে আমাদের জনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জনের ওয়াইফ সুনিতা চাচ্ছিল সে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে বাচ্চা জন্ম দিবে, কিন্তু জন তা চায় না। জনের কথা, আমার বাচ্চা আমাকে বাবা বলে ডাকবে। কিন্তু সুনিতা বলে, আমার বাচ্চা তোমার মতো হবে? ইম্পসিবল।
আমার বাচ্চা কেমন হবে তা আমি নির্ধারণ করব। এখন বাচ্চা নিতে কারোর সাথে ফিজিক্যাল করা লাগে না, 23টি ক্রোমোসোমই যথেষ্ট। এটা শুনে জন রেগে গিয়ে সুনিতাকে থাপ্পড় দিলেই সুনিতা মাথায় আঘাত পেয়ে মারা যায়। জন তখন তার ছোটবেলার বন্ধু গৌরবকে কল করে। এরপর তারা দুজন মিলে সুনিতার বডিটি বাগানের মধ্যে পুঁতে রেখেছিল এবং থানায় গিয়ে মিসিং কমপ্লেন করেছিল। বিজয় তখন স্পষ্টই বুঝতে পারছে জন কি চায়। বিজয় 2009 সালে জনের করা ওই কমপ্লেনটি খুঁজে বের করে জনের ডিটেলস কালেক্ট করতে বলে। এরপর ডক্টর তুলসীর সাথে দেখা করতে ভানাম হসপিটালে যায়। এদিকে দেখা যায় জন ওখানে আছে, কারণ জন মূলত এই ভানাম হসপিটালের ডিলার ছিল। তুলসীর স্বামী ডক্টর আনন্দ এসেছে। মূলত পেশেন্টরা যখন ট্রিটমেন্ট নিতে এখানে আসে, তাদের পরীক্ষা করে যখন জানতে পারে তাদের স্বামীরা বন্ধা, তখন তারা পেশেন্টের অগোচরে অন্য ব্যক্তির ক্রোমোজোম দিয়ে তাদের প্রেগনেন্ট বানিয়ে দেয়। আর এটাই হচ্ছে তাদের টাকা কামানোর ব্যবসা। আর এখন পর্যন্ত তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তবে জনের জন্য 3 জন মারা গেছে। জন বলে আমার জন্য মরেছে তার কোনো প্রমাণ আছে। তখন স্পাম ব্যাংকের এক স্টাফকে ডাকা হয় এবং এখানে দেখানো হয় দীর্ঘদিন যাবৎ জন স্পাম ব্যাংক থেকে স্পাম সরিয়ে সেখানে নিজের স্পাম রেখে দিত। এরপর পেশেন্টদের ডাটা কালেক্ট করে পেশেন্টদের ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিত। আনন্দার তুলসী বলছিল এখন আমাদের ফাঁসিও না। এদিকে তারা জনের সত্যতা জেনে গেছে, তাই জন দুজনকেই খুন করে। এরপর যখন বের হচ্ছিল তখনই বিজয় এসে পড়ে। বিজয়েরও তখন মনে পড়ে এটাই তো জন, কিন্তু জন ততক্ষণে চলে গেছে। তাই বিজয় দ্রুত ডক্টর আনন্দের রুমে গিয়ে দেখে ডক্টর আনন্দার তুলসীর ডেড বডি পড়ে আছে। এরপর পুলিশ কমিশনার আসে, মেডিকেল অ্যাসোসিয়েশনের বোর্ড বসানো হয়। বিজয় সব কিছু তুলে ধরে এবং বলে ট্রিটমেন্টের নামে ক্রাইম করা হচ্ছে। অবশ্য বোর্ডের একজন বলছিল ক্রাইম কিভাবে হয়, আর আপনি আপনার ভাবির মৃত্যুর জন্য এগুলো বলছেন। তখন বিজয় তাদের উদ্দেশ্য করে বলে আমার ভাবিকে এই সমাজ মেরেছে। বাচ্চা না হয় তাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনতে হয়েছে, যে জন্য এই চক্রটি মেডিকেল সায়েন্সকে ব্যবহার করে তার অসহায়তার সুযোগ নিয়ে এই ক্রাইম করেছে। আপনারা একজন গর্ভবতী মহিলার পেটে ছেলে না মেয়ে সেটা স্ক্যান করে জানিয়ে দেন। আর মেয়ে হলে গর্ভেই তাকে মেরে ফেলা এটা এক ধরনের ক্রাইম। বাচ্চার জন্য মায়ের জীবনের হুমকি আছে এই বলে অ্যাবর্শন করা ক্রাইম নয়, কিন্তু অবৈধ সম্পর্ক করে প্রেগনেন্ট হওয়া এরপর বাচ্চা নষ্ট করা ক্রাইম। এর মধ্যে জনের কল আসে। জন বলে কি ভাবছিস কেস ক্লোজ হয়ে যাবে? আমার এত কাছে এসেছিস এর জন্য আমাকে ধরে ফেলবি? বিজয় তখন বলে তোর স্ত্রী তোর কথা শুনেনি বলে তুই তাকে মেরে ফেলেছিলি, আর এখন তুই লুকিয়ে আছিস। জন বলে আমাকে ধরার চক্করে হসপিটালে থাকা তোর জিএফের কথা ভুলে যাস না, ও একটু একটু করে মারা যাচ্ছে। বিজয় জানতে চায় কোথায় তুই? জন শুধু বলে 23। বিজয় তখন বুঝতে পারছিল না কি করবে। তখনই হসপিটালে ম্যাপ দেখতেই বিজয় বুঝতে পারে 23 বলতে হসপিটালে পার্কিং বুঝিয়েছে। এজন্য বিজয় দ্রুত হসপিটালে পার্কিংয়ে গিয়ে দেখে মৃণালকে একটি কারের মধ্যে আটকে রাখা হচ্ছে। বিজয় মৃণালকে যখনই বাঁচাতে যায় জনের সহযোগীরা তাদের উপর আক্রমণ করে, কিন্তু বিজয় তাদের মারতে শুরু করে। এর মধ্যে জন এসে বিজয়ের ঘাড়ে একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। মূলত এটি দেওয়ার পর বিজয় আস্তে আস্তে প্যারালাইজড হয়ে যাবে। এরপরে বিজয় জনের সাথে ফাইট করে যাচ্ছে। আর সাথে সাথে জন বলছিল যেদিন ভানাম হসপিটালে তোর ভাবিকে দেখেছিলাম সেদিনই ডিসাইড করি ওর পেটে আমার বাচ্চা হবে। আমার বন্ধুদের শুধু টাকার দরকার ছিল, আর আমি শুধু বাবা হতে চেয়েছিলাম। ওকে আমার বাচ্চাকে মেরে ফেলার, তাই আমি ওকেই মেরে ফেলেছি। এটা শোনার পর বিজয় জনকে মারতে থাকে। এক পর্যায়ে জনের পকেট থেকে ওই ইঞ্জেকশন পড়ে গেলে বিজয় জনের বুকে ইনজেক্ট করে দেয়। এরপর পুলিশ এসে দুজনকে হসপিটালে নিয়ে যায়। সিং চলে যায় কয়েকদিন পর। বিজয় এখন সুস্থ, আর জন কারাগারে। বিজয় মৃণালের সাথে হাঁটছিল। মূলত প্রতিটি ক্রিমিনালেরই তার ক্রাইমের জন্য নিজস্ব যুক্তি থাকে, এজন্য তারা যখন ক্রাইম করে তার কাছে সেটা অন্যায় মনে হয় না। সবাই বলে মা হওয়ার পরই একজন নারীর জীবন পরিপূর্ণ হয়, কিন্তু না জানি কত নারী আছে যাদের বাচ্চা নেই, আর ওইসব নারীর অসহায়ত্বকে কাজে লাগিয়েই এই চক্রগুলো মেডিকেলের মিসইউজ করে ক্রাইম করছে। এখানে তো শুধু কত মানুষের বাচ্চা নেই সেটা বলা হয়েছে, কিন্তু ভাবুন তো কত বাচ্চা আছে যাদের বাবা মা নেই। তাদের জন্য কি মেডিকেল সায়েন্সে কোনো সলিউশন আছে? মেডিকেল কি তাদের সলিউশন দিতে পারবে? পারবে না। তাই সবার আগে সমাজের এবং সমাজে বসবাসকারী মানুষের মনোভাবের পরিবর্তন করতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।